আজকাল কি খুব ভুলে যাচ্ছেন? চট করে পরশুদিন যার সঙ্গে পরিচয় হয়েছিল তার নামটা মাথায় আসছে না। সকালে ব্রেকফাস্টে কি খেয়েছেন? বিকেলবেলায় মনে করতে একটু অসুবিধা হচ্ছে। ডাক্তারি পরিভাষায় আমরা এই জিনিসটাকে বলি ডিমেনশিয়া বা গোদা বাংলায় ভুলে যাওয়ার রোগ। অবভিয়াসলি কাদের হয়? একটু বয়স্ক মানুষদের হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনি একটা ওষুধ বা একটা পিল রোজ খেয়ে যাচ্ছেন, সেই পিলটাই কিন্তু আপনার এই ডিমেনশিয়ার কারণ হতে পারে? নমস্কার, আমি ডক্টর অরিন্দম পাণ্ডে। আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ। যেহেতু হৃদরোগ বিশেষজ্ঞ হওয়ার জন্য আমার কাছে বহু মানুষ আসেন যাদের বয়স একটু ওপরের দিকে, একটু বয়স্ক। তাদের বিভিন্ন সমস্যার সঙ্গে সঙ্গে আমাকে তারা এই ডিমেনশিয়ার ব্যাপারেও কিন্তু প্রায় কমপ্লেন করেন। অর্থাৎ একটু আগে যেটা নিয়ে বলছিলাম যে সহজেই ভুলে যাওয়া, মনে করতে না পারা, যেটা আপনি হর হামেশা মনে রাখতে পারতেন এখন মনে রাখতে পারছেন না। তো কিভাবে মানুষ মনে রাখে? মানুষ মনে রাখে ব্রেন দিয়ে। মানুষের ব্রেনে কর্টেক্স এবং হিপোক্যাম্পাস, যেগুলো কিনা খুব ফাইনার হায়ার ফাংশন কন্ট্রোল করে, যেমন আমাদের ইমোশন, যেমন আমাদের মেমোরি। তো এই জায়গায় যে মেমোরিটা স্টোর হয়, সেখানে যদি কোনো গণ্ডগোল হয় তাহলে কিন্তু আমাদের মধ্যে এই ডিমেনশিয়ার লক্ষণটি দেখা মেলে। তো এই ডিমেনশিয়া হওয়ার পেছনে আমাদের খুব একটা ইম্পর্ট্যান্ট নিউরো ট্রান্সমিটারের খুব রোল আছে। এটা আর কিছু না, এটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন। এই অ্যাসিটাইলকোলিন হচ্ছে এমন একটা নিউরো ট্রান্সমিটার যেটা ব্রেনে এবং গোটা শরীরেই থাকে। এটা প্রিডমিনেন্টলি মাস্কারেনিক রিসেপ্টর বলে এক ধরনের রিসেপ্টর আছে, তার সঙ্গে লেগে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকে। তো এই যে কর্টেক্সের কথা বললাম বা হিপোক্যাম্পাসের কথা বললাম, সেখানে কিন্তু এই নিউরো ট্রান্সমিটার অ্যাসিটাইলকোলিন খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। তো যদি দেখা যায় কোনো কারণে আপনি এমন কিছু মেডিসিন দীর্ঘদিন ধরে কনজিউম করছেন যেটা এই অ্যাসিটাইলকোলিনের কাজে বাধা দিচ্ছে বা তার উল্টো দিকে কাজ করছে, তাহলে রিসার্চে দেখা গেছে যে আপনার এরকম ডিমেনশিয়ার সম্ভাবনা বেড়ে যায়। আপনার ব্রেন সুইং করে, অর্থাৎ আস্তে আস্তে শুকিয়ে যায়। হ্যাঁ, তবে এই ধরনের ওষুধগুলো একদিন দুদিনের জন্য খেলে বা কয়েক সপ্তাহের জন্য খেলে জেনারেলি কিছু হয় না। মাসের পর মাস যদি আপনি খেয়ে যান তাহলেই কিন্তু এই সমস্যাটা দেখা যেতে পারে। তো আসা যাক কী ধরনের ওষুধ। এই ওষুধগুলো আমরা অ্যাজ এ হোল বলে থাকি অ্যান্টিকোলিনার্জিক ওষুধ। আপনি ভাবছেন এটা আবার কী ধরনের গাল ভরা নাম বললাম, অ্যান্টিকোলিনার্জিক। তো এই অ্যান্টিকোলিনার্জিক ওষুধ কিন্তু বিভিন্ন রকম সিমটম, আমাদের বিভিন্ন শরীরের সিস্টেমের গণ্ডগোলের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। এবং প্রবলেম হচ্ছে এদের মধ্যে সবকটাই কিন্তু প্রেসক্রিপশন মেডিসিন নয়, অর্থাৎ ডাক্তারবাবু প্রেসক্রিপশন দিয়েই যে পাবেন সেরকম না। বেশ কিছু এরকম এক্সাম্পল আছে যেগুলোকে আমরা বলি ওভার দ্য কাউন্টার, অর্থাৎ আপনার ডাক্তারের প্রেসক্রিপশনের প্রয়োজন নেই, আপনি ওষুধের দোকানে গিয়ে হাত পাতলেই কিন্তু আপনি এই ওষুধগুলো জোগাড় করতে পারবেন, কারণ এর ইন্ডিকেশনগুলো অনেক ব্রড। একটু চট করে বলি যে কী কী ধরনের কাজে, কী কী ধরনের অসুখ বা সিস্টেমের প্রবলেমের ক্ষেত্রে এই অ্যান্টিকোলিনার্জিক ওষুধ ব্যবহার করা হয়। খুব কমন এক্সাম্পল হচ্ছে অ্যালার্জির ওষুধ। অ্যালার্জির জন্য কিন্তু এই ধরনের যে ওষুধ আমরা ব্যবহার করি মোস্টলি অ্যান্টিহিস্টামিনিক, কিন্তু ওল্ডার জেনারেশনের অ্যান্টিহিস্টামিনিক যে মেডিসিনগুলো আছে, আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলতে পারি হাইড্রক্সিজিন খুব বহুল ব্যবহৃত অ্যান্টি অ্যালার্জিক, ভীষণ এফেক্টিভ, খুব কাজে দেয়। অ্যান্টিহিস্টামিনিক এফেক্টের সঙ্গে সঙ্গে এর মধ্যে কিন্তু অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট ভীষণভাবে রয়েছে। এবং দেখা গেছে যেসব ধরনের ওষুধগুলো আমরা বলবো সেই ওষুধগুলোর মধ্যে খালি অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট থাকলেই হবে না, তার মধ্যে এরকম ক্যাপাবিলিটি থাকতে হবে যেটা ব্রেনে পৌঁছাতে পারে, অর্থাৎ আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারটাকে ক্রস করে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ওষুধগুলো পৌঁছে সেখানে এই অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট যদি দেখা যায় তাহলেই কিন্তু এরকম আমরা একটা ডিমেনশিয়ার মতন সমস্যার সম্মুখীন হব। এই যে হাইড্রক্সিজিন, এটা একটা কিন্তু এক্সাম্পল যেটা খুব কমনলি ব্যবহার হয় আমাদের শরীরে বিভিন্ন জায়গায় অ্যালার্জিক রিয়াকশান অথবা নাক দিয়ে জল পড়া এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। আবার বলছি, একদিন দুদিন ব্যবহার বা এক সপ্তাহ ব্যবহার
ব্যবহার বা 10 দিন ব্যবহার করলে কিন্তু সমস্যা আসে না। যখন মাসের পর মাস আপনি ব্যবহার করছেন তাহলেই এই জিনিসটা হয়। এবং দেখা গেছে কিছু কিছু এই ধরনের অ্যান্টিকোলিনার্জিক মেডিসিন নিয়ে পরীক্ষা হয়েছে যে দীর্ঘ 3 মাস অ্যাটলিস্ট আপনাকে ব্যবহার করতে হবে টানা প্রত্যেক দিন, তাহলেই কিন্তু এই ডিমেনশিয়ার মতন সমস্যা দেখা যায়। আর কি ধরনের ওষুধ এরকম অ্যান্টিকোলিনার্জিক রয়েছে? খুব কমন এক্সাম্পল হচ্ছে আমাদের জিআই সিস্টেম বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম। আমরা অনেকেই আইবিএসে ভুগি, বাঙালিদের গ্যাসের সমস্যা, মোস্টলি স্প্যাজম হয়, আমাদের পেটে ব্যথা হয়। তো এগুলোর জন্য কিন্তু বিভিন্ন রকম ওষুধ দেওয়া হয় যেগুলোতে খুব প্রিডমিনেন্ট অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট থাকে। এক্সাম্পল দিয়ে বলি, ডাইসাইক্লোমিন, হায়োসিন, ড্রোটাভেরিন, এগুলো কিন্তু আমি ব্র্যান্ড নেম উল্লেখ করছি না। এই ওষুধগুলো বিভিন্ন ব্র্যান্ডে আমরা কিন্তু খুব কমনলি ব্যবহার করে থাকি পেটের ব্যথার ক্ষেত্রে, খুব আইবিএসের ক্ষেত্রে। এবং প্রবলেম হচ্ছে অনেকে এটা দীর্ঘদিন ব্যবহার করে, তখনই কিন্তু সমস্যা হয়। আর কোন ক্ষেত্রে এই ধরনের ওষুধের ব্যবহার আছে? একটা হচ্ছে ইউরোলজিক্যাল সিস্টেম। আমরা একটা সিচুয়েশন বলি ওভার অ্যাক্টিভ ব্লাডার, যেখানে এই ধরনের অ্যান্টিকোলিনার্জিক মেডিসিন দেওয়া হয়। অক্সিবিউটাইনিন, সলিফেনাসিন, ফ্ল্যাভোক্স্যাট, এই ধরনের এক্সাম্পল কিন্তু ভুরি ভুরি রয়েছে। এবং এটা অনেককেই এতটাই রিলিফ দেয় এই সমস্যার ক্ষেত্রে যে ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়া অনেকেই কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে থাকে। তার ফলস্বরূপ এরকম ডিমেনশিয়ার সম্মুখীন হয়। আরও খুব কমন এক্সাম্পল, বেশ কিছু সিডেটিভ আছে, ঘুমের ওষুধ, যেগুলোতে এই ধরনের অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট আছে, এরকম ওষুধ থাকে। আর রয়েছে আমাদের নিউরোলজি সিস্টেম, একটা খুব কমন কন্ডিশন, আমাদের হাত পা কাঁপে, আমরা বলি পার্কিনসনিজম বা পার্কিনসন্স ডিজিজ। এই পার্কিনসন্স ডিজিজেও কিন্তু এমন বেশ কিছু ওষুধ ব্যবহার হয় যেগুলোতে খুব প্রিডমিনেন্ট অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট থাকে। একটা এক্সাম্পল হচ্ছে ট্রাইহেক্সিফেনিডিল। অনেকেই হয়তো ব্যবহার করছেন, কিন্তু মুশকিল হচ্ছে দীর্ঘদিন ব্যবহার করলে কিন্তু আপনার ডিমেনশিয়ার সম্ভাবনা আছে। রিসার্চে দেখা গেছে প্রায় 3 মাস যদি টানা এই ধরনের ওষুধ ব্যবহার করা হয়, দের ইজ 46% হায়ার পসিবিলিটি অফ ডেভেলপিং ডিমেনশিয়া। নট অনলি ডিমেনশিয়া, দীর্ঘদিন ধরা গেল আপনি 12 মাস টানা ব্যবহার করলেন, তাহলে এরকমও দেখা গেছে যে আপনার ব্রেন অনেকটা শুকিয়ে যাচ্ছে, ব্রেন সিঙ্কেজ হচ্ছে। তাহলে কি করা যায়? এই ধরনের ওষুধগুলোকে আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। আপনি যে ওষুধগুলো রেগুলার খাচ্ছেন, আপনার ডেস্কে গিয়ে সেগুলো নিয়ে একটু ঘাটানাড়া করুন। আয়দার সেখানে লেখা আছে কি ওষুধ, অথবা যদি আপনার কনফিউশন হয় সেগুলো একটু ইন্টারনেটে সার্চ করুন যে এগুলোর অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট আছে কিনা। যদি দেখা যায় প্রিডমিনেন্ট অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট আছে, তাহলে কি করবেন? নেক্সট স্টেপ, সেগুলো বন্ধ করে দেবেন? একদম না। দীর্ঘদিন যে ওষুধ খাচ্ছেন সেগুলো কিন্তু আপনার ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া অবশ্যই বন্ধ করবেন না। হ্যাঁ, যদি আপনি নিজে থেকে শুরু করে থাকেন ওভার দ্য কাউন্টার, তাহলে আপনি বন্ধ করতে পারেন। কিন্তু যদি ডাক্তারবাবু আপনাকে প্রেসক্রিপশানে দিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই কিছু ভেবে উনি দিয়েছেন। তাহলে আপনার ডাক্তারবাবুর কাছে নেক্সট টাইম যখন যাবেন, অবশ্যই এই ব্যাপারটা আপনি একটু তুলে ধরবেন, বিশেষ করে যদি আপনার মধ্যে ডিমেনশিয়ার কিছু লক্ষণ দেখা যায়। এবং আপনার ডাক্তারবাবু আয়দার সেটা হয়তো স্টপ করবে। আদারওয়াইজ যেটা করা যায় যে এর কিছু অল্টারনেটিভ মেডিসিন দেওয়া যায়। যেমন আপনাকে বলছি যে আমি বললাম খুব প্রিডমিনেন্টলি অ্যালার্জির ওষুধ যেটা খুব বহুল ব্যবহৃত হয়, সেটা কিন্তু একটু ওল্ডার জেনারেশন মেডিসিন। আমি বলছি হাইড্রক্সিজিন ওষুধটার কথা। কিন্তু দেখা গেছে যে আপনি মডার্ন জেনারেশন অ্যান্টি অ্যালার্জিক যদি ব্যবহার করেন, আমি এক্সাম্পল দিয়ে বলতে পারি ফ্লেক্সোফেনাডিন। এটা কিন্তু নট অনলি এর অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট খুব কম, যতটুকু আছে সেটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে না, বিকজ এটা আমাদের ব্রেনে ঢোকে না, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না। সুতরাং এই ধরনের অল্টারনেটিভ মেডিসিনে যেতে পারেন। ইউরোলজির অনেকগুলো আমি ওষুধের কথা বললাম, তো সেই ওষুধগুলোর জায়গায় যদি আপনি মিরাবেগিট্রন বলে একটা ওষুধ আছে যেটাতে এই অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট নেই, সেটা কিন্তু ব্যবহার করলে পরে অনেকাংশে আপনার প্রবলেমটা সলভ হবে। সুতরাং ওষুধের অল্টারনেটিভ ব্যবহার করা যায়, যা আপনার ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। তিনি যদি বলেন বন্ধ করা যায় ভালো, না হলে অবশ্যই তার একটা অল্টারনেটিভ মেডিসিন নিয়ে নিন যদি আপনার ডিমেনশিয়ার লক্ষণ থেকে থাকে। ঘুমের ওষুধের ক্ষেত্রেও এরকম অনেক অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট ওষুধ ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমি সবসময় বলি ঘুম ওষুধ দিয়ে আনাটা একটা আর্টিফিশিয়াল ব্যাপার। সুতরাং চেষ্টা করবেন আপনি ঘুমের ওষুধ ছাড়া
ঘুমাতে, অথবা এমন ধরনের ঘুমের ওষুধ যদি আপনার আর কোনো রাস্তা না থেকে থাকে, তাহলে এই অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট নেই এরকম ওষুধের দিকে আপনাকে ঝুঁকতে হবে। আর সবসময় বলি যে আপনার যদি অলরেডি ডিমেনশিয়া হয়ে গিয়ে থাকে, অলরেডি ডেভেলপ করে গেছে, ব্রেন শ্রিঙ্ক করে গেছে, তাহলে কি আপনার আর কোনো আশা নেই? অবশ্যই আশা আছে। আপনি তো মেডিসিনের অল্টারনেটিভ ব্যবস্থা করলেন, কিন্তু তার সঙ্গে ন্যাচারাল রাস্তা যেগুলো ডিমেনশিয়াকে প্রতিহত করা, সেগুলো আপনাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। তার মধ্যে 4টি খুব ইম্পর্ট্যান্ট স্টেপ আছে। একটা হচ্ছে অ্যাডিকুয়েট স্লিপ, যেটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। 2 নম্বর হচ্ছে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল, সেটা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স বা সুগার যদি থাকে, তার এগেনস্টে যা যা স্টেপস নেওয়া দরকার সেটা। এবং 4 নম্বর হচ্ছে একটা প্রপার এক্সারসাইজ করা। এক্সারসাইজ কিন্তু খুব ভালো একটা রেমেডি, যেটা থেকে আপনি কিন্তু আবার আগের জায়গায় ফিরে আসতে পারবেন, কারণ এক্সারসাইজের এত মাল্টিফ্যাসেটেড আপনার এফেক্ট, বেনিফিশিয়াল এফেক্ট রয়েছে, যেটা নট অনলি আপনার ডিমেনশিয়া থেকে মুক্তি দিতে পারবে, আপনার ক্রনিক ইনফ্লামেশন, শরীরের মধ্যে যে প্রদাহ, সেটার এগেনস্টেও কিন্তু এক্সারসাইজ একটা খুব ভাইটাল স্টেপ। তো এই আজকের ভিডিওর বিষয়বস্তু ছিল। আমার বেশ কিছু পেশেন্ট অফ লেট এসে আমাকে এই ডিমেনশিয়ার সমস্যা বলার জন্য আমি একটু ভেবে দেখলাম যে কিভাবে তাদেরকে আমি হেল্প করতে পারি, তাই জন্য এই একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। যদি মনে হয় ভিডিওটাতে খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন পেলেন, বা আপনার পরিবার বা আপনার চেনা জানা কারোর মধ্যে এই ধরনের ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার রোগ দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই তাদের সঙ্গে একটু শেয়ার করবেন ভিডিওটি, এবং আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই বলেই শেষ করছি। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।